বন্ধুগণ, আমরা আজকের এই বিশেষ আলোচনা এবং বিশেষ সাক্ষাৎকার একজনের নেব একটি বিশেষ বিষয়, যে বিষয় হলো ওয়াকফ সম্পত্তি এবং সেই সংক্রান্ত যে আইন এবং তার যে সংশোধনী বিল পেশ হয়েছে 2024-এ কেন্দ্র সরকার দ্বারা, সেই বিল সংক্রান্ত বিশেষ আলোচনা এবং ওয়াকফ সম্পত্তি সম্পর্কেও আমরা আলোচনা করব। কেননা এই বিষয়ে অনেকের জানা থাকলেও বেশিরভাগ মানুষের অজানা। কিছুটা ইঙ্গিত দিই, যেমন ধরুন আপনারা শুনে থাকবেন যে কোথাও কবরস্থান থাকলে সেই কবরস্থানে সমস্ত মানুষের কবর দেওয়ার ব্যবস্থা থাকে, বা শ্মশান বা গোশালা বা আশ্রম, এগুলো সাধারণত দান করা হয়ে থাকে, অনুদান করে থাকেন মানবতার জন্য, সমাজের জন্য। তো একই রকমভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষ যে দান করেন তাকে ওয়াকফ বলা হয়ে থাকে। তবে এর মধ্যে আরও অনেক বিস্তারিত বিষয় আছে যেটা আমাদের অজানা। তো সেই সংক্রান্ত যে সংশোধনী বিল পেশ হয়েছে, এই বিলের প্রবল বিরোধিতা করছে মুসলিম সম্প্রদায় এবং বিভিন্ন মানবতাবাদী সংগঠন। তো আমাদের সামনে এই মুহূর্তে যিনি আছেন বিশেষ অতিথি, তার সাথে প্রথম পরিচয় করাবো এই বিষয়ে আলোচনা করার পূর্বে। তিনি হলেন তৌহিদ আহমেদ খান সাহেব, বিশিষ্ট শিক্ষক। এবং ওনার আরও একটি বিশেষ পরিচয় হলো ইনি আরটিআই অ্যাক্টিভিস্ট, অর্থাৎ তথ্য জানার অধিকার আইনের বলে ইনি বিভিন্ন রকম তথ্য আহরণ করেছেন। সে বিষয়ে আমরা আসব। এবং সারা ভারত ওয়াকফ রক্ষা কাউন্সিলের সেক্রেটারি। তহিদ সাহেব, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। পবিত্র রমজান মাস চলছে, আপনার দর্শকদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ জানাই। তো সাহেব, এই ওয়াকফ বিষয়টা কিন্তু আমরা নিজেরাও ছোট থেকে শুনে আসছি, কিন্তু স্পষ্ট ধারণা নেই। এবং ইদানিং যে এই ইস্যুটা নিয়ে কিন্তু মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তোলপাড়ে বিষয়টি। তবে আমি দেখছি অনেক মানুষের একই বিষয়ের উপর বিভিন্ন রকম ধারণা, বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন রকম। তো সর্বপ্রথম আমাদের দর্শকদের জন্য এই প্রশ্নটা আপনার কাছে থাকবে, জানতে চাই যে ওয়াকফ আসলে কি, ওয়াকফ সম্পত্তিটা কি? দেখুন, এটা একটা সহজ ব্যাপার, মানে এটা কমপ্লিকেটেড করা হচ্ছে। এটা একটা যেহেতু রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, এজন্য এটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে, নানান রকম মতামত দিয়ে এটাকে জটিল করা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, যারা আমরা সমগ্র ভারত বা সারা পৃথিবীতেই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে শান্তিপূর্ণভাবে, এবং তারাও কিন্তু তাদের দেবতাদের উদ্দেশ্যে যে সম্পত্তিগুলোকে উৎসর্গ করে সেগুলোকে দেবত্ব সম্পত্তি বলে। সেই একই রকমভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও সারা পৃথিবীতে যারা যে দেশেই বসবাস করুক না কেন, তারা আল্লাহর উদ্দেশ্যে যে সম্পত্তিগুলোকে উৎসর্গ করে সেই সম্পত্তিগুলোকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। কিন্তু এটা একটা অ্যাবসার্ড লাগে অনেক সময়, যে আল্লাহ তো নিরাকার, তা নিরাকার মানুষের উদ্দেশ্যে দান করাটার মানেটা কি? মানে তারা তো আসলে ভোগ করতেই পারবেন না। নিরাকার দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে দেবতারা তো ভোগ করতে পারবেন না, আর আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তো সশরীরে এসে, কিন্তু বিষয়টা কি আসলে কাদের উদ্দেশ্যে? বিষয়টা নিশ্চিতভাবে ধর্মীয়, যদি শরিয়তের যদি আমরা আইন দেখি, শরিয়তি আইন অনুযায়ী এটা আল্লাহর উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে কোনো সম্পত্তিকে উৎসর্গ করা হলে সম্পত্তিটা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত হয়, কিন্তু সম্পত্তির তো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। আর আল্লাহ তো নিরাকার, তিনি তো সশরীরে এসে এই সম্পত্তিগুলোকে দেখভাল করতে পারবেন না। তার জন্য মানুষেরাই ঠিক করেছে যে তারা দায়িত্ব নিয়ে এই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত যে সম্পত্তি, যেটা জাতির উদ্দেশ্যে কাজে লাগবে, জাতিকে গঠন করার কাজে লাগবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য একটা বোর্ড তৈরি করেছে তারা নিজেরাই। যারা ওয়াকফ সম্পত্তি দান করেছে তারা নিজেরাই একটা ওয়াকফ বোর্ড তৈরি করেছিল, এবং রক্ষণাবেক্ষণ, কেয়ারটেকারের জন্য। যে এই সম্পত্তি, ধরুন আপনি একটা সম্পত্তি ওয়াকফ করলেন, আল্লাহর উদ্দেশ্যে দান করলেন, একটা রুম ধরুন আপনি দান করলেন, যেটা আমি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম, তাহলে এটাকে তো সশরীরে আল্লাহ এসে দেখভাল করবেন না। আপনাকে কিন্তু ওই বোর্ডের কাছে গিয়ে লিপিবদ্ধ করতে হবে। বোর্ড তখন সেটা ভেরিফাই করে দেখবে, সেটা নোটিশ করবে আপনাকে, সেটা ভেরিফিকেশন করে দেখে যদি মনে করে যে, এবং আপনি সুস্থ মস্তিষ্কে যদি বলেন যে হ্যাঁ আমি এটা আল্লাহর উদ্দেশ্যেই উৎসর্গ করে দিচ্ছি, তখন বোর্ড আপনার মতে সহমত দিয়ে সেটাকে ওয়াকফ বোর্ডে নথিভুক্ত করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 যেটা নিয়ে আসা হয়েছে, খুবই ভয়ঙ্কর একটা বিল, যেটা
ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরেই প্রথম বলে মনে হয়। এবং আমি মনে করি যে এই বিলটা যদি আগামী 10ই মার্চ, এই 2-3 দিন পরেই 10ই মার্চ বিলটা দিল্লিতে লোকসভায় উত্থাপিত হবে এবং সেখানে পক্ষে বিপক্ষে মতামত আসবে। যদি এই বিলটা পাশ হয়ে যায় অধিক সংখ্যাগরিষ্ঠতার বলে, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য একটা কালো দিন আমাদেরকে দেখতে হবে, একটা অন্ধকার নেমে আসবে বলে মনে করি আমি। কিন্তু আমরা তো জানি যা কিছু আইন আনা হয়, বিল আনা হয়, সবই তো মানবতার জন্য, জনহিতকারের উদ্দেশ্যে। তাহলে আপনি কি বলছেন এটা মানবতা বিরোধী কোনো বিল আনা হচ্ছে, অর্থাৎ কাউকে বঞ্চিত করা হচ্ছে? একদমই তাই। কারণ সংখ্যালঘুরা ভারতবর্ষে যদি 2011 সালের জনগণনা অনুযায়ী দেখি তাহলে 14%। এই 14% মানুষদের তাদের বাসস্থানের অধিকার, তাদের ধর্মচারণের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিতভাবে ভারতের সংবিধানে রয়েছে। আমরা রাইট টু রিলিজিয়াস অ্যাক্ট, যেটা সংবিধানের 25 থেকে 28 নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটাকে বলা হয়, সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তাদের ধর্মচারণ করার অধিকার কিন্তু ভারত সরকার দিয়েছে এবং সংবিধানে সেটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ সম্পত্তির বেনিফিশিয়ারি শুধুমাত্র যারা ধর্ম পালন করবে, অর্থাৎ মন্দির, মসজিদ বা এই ধর্ম আচরণ করার জন্যই কি এগুলো ব্যবহার করা হবে, না এমনি যে কোনো রকম সমাজ হিতকর, যে সমাজ কল্যাণমুখী, যেমন হসপিটাল হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, এরকম কি কাজে ব্যবহার হয়? দেখুন, ওয়াকফ যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা টোটালি চেঞ্জ করে দিয়েছে আমাদের ভারতবর্ষের যে ব্যবস্থাপনা। আচ্ছা, ওয়াকফ একটা অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। এখানে সরকার বা সরকার পক্ষের কোনো লোকের ইন্টারফারেন্স চলে না। এখানে কাদের ইন্টারফারেন্স চলবে? যারা মুতওয়াল্লি, অর্থাৎ যারা সম্পত্তি দান করছেন, তারা নিজেরা ওয়াকফ বোর্ড তৈরি করবে এবং তারা সেই সম্পত্তিকে দেখভাল করার জন্য তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের কথা যদি স্পেশালি বলি, যে স্বাধীনতার পরের কথাই আমি যদি বলি, যে দেখেছি যে সরকার যখন এসেছে সেই সরকারের প্রতিনিধি কেবলমাত্র ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারে। এটা অত্যন্ত ভয়ানক একটা ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাকে চেঞ্জ করা উচিত। কারণ সরকার তো তার নিজের পক্ষের লোকেদেরকেই কেবলমাত্র সেই ওয়াকফ বোর্ডে স্থান দেবে। কোনো গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু ওয়াকফ বোর্ডের সদস্য নির্বাচিত হয় না। এটা সব থেকে ভয়ানক। আর আজকে যে এই কালো দিন নেমে আসছে, এই কারণেই নেমে আসছে। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পর কংগ্রেস ক্ষমতায় ছিল, যখন তারা ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, তারা ওয়াকফ বোর্ডের সদস্য নির্বাচিত করেছে, তারা লুটেপুটে খেয়েছে। দেখেছে তো বিশাল ব্যাপার, এখানে তো অনেক সম্পত্তি রয়েছে। মানে লুটেপুটে খাওয়া কিভাবে সম্ভব? মানে এটা প্রভিশনটা কিভাবে পাচ্ছে, সুযোগটা কিভাবে পাচ্ছে? ওয়াকফ যতক্ষণ না পর্যন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস বডি হতে পারবে, ততক্ষণ পর্যন্ত এটা ওয়াকফ সরকারের হাতেই থাকবে। সরকার এলে সরকার প্রিভিয়াস ইয়ারের যে সদস্য তাদেরকে সরিয়ে দিয়ে তার পক্ষের যে সদস্য তাদেরকে ঢোকায়। কেন ঢোকায়? কারণ সেই সম্পত্তিগুলোকে তারা বেআইনিভাবে দখল করবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে কংগ্রেস করে এসেছে, তারপরে 77 সালের পরে যখন সিপিএম গভর্নমেন্ট এলো তারা লুটেপুটে খেয়েছে, এখন টিএমসি গভর্নমেন্টে এসেছে তারা লুটেপুটে খাচ্ছে, এরপরে বিজেপি দেখছে যে সবাই তো পেয়ে গেছে, তাহলে আমি কেন পাবো না? সুতরাং আমি পুরো ভোলটাই বদলে দিয়ে পুরোটাই যদি দখল করে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু প্রশ্ন হলো গিয়ে যে মুসলমানদের অস্তিত্ব তাহলে থাকবে কি করে? সবাই যদি এটাকে দখল করে নেয় তাহলে মুসলমানরা যাবে কোথায়? হ্যাঁ, তো এই একটা প্রশ্ন আসছে যে এই যে এখান থেকে যে বলছেন প্রচুর লুটেপুটে খাওয়া যাচ্ছে, তা এই যে সম্পত্তি, এই সম্পত্তির পরিমাণ কতটুকু হতে পারে এই সারা ভারতবর্ষে? দেখুন, আমি যতটুকু ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া, সারা ভারতবর্ষের একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে প্রত্যেক ওয়াকফ প্রপার্টিকে এখন এন্ট্রি করানো হচ্ছে ওয়ামসি পোর্টালে। আমি যতটুকু দেখেছি ওখানে 6 লাখের কিছু বেশি, মানে 6.4 লাখ ওয়াকফ প্রপার্টি রয়েছে বা একর, মানে সংখ্যায় এত না, একর ল্যান্ড রয়েছে। 6.4 লাখ, এটা তো বিশাল পরিমাণ। না 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 না, এটা বিশাল পরিমাণ। এইটা একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আমি আপনাকে যদি বলি যে ভারতবর্ষের বাকি যে আমাদের হিন্দু ভাইরা রয়েছেন, আমাদের জৈন ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট আছে, খ্রিশ্চান কমিউনিটির লোকেরা আছে, আমি যদি হিন্দু সমাজে যদি মানে প্যারালালি যদি আমি তুলনা করি, হ্যাঁ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে শ্রী রঙ্গনাথাস্বামী মন্দির
তিরুচিরাপল্লিতে অবস্থিত। শুধু মন্দিরটার এরিয়াই হচ্ছে 6,31,000 স্কোয়ার মিটার, শুধু মন্দিরটার এরিয়া। এরকম অজস্র মন্দির রয়েছে এবং মানে তার বাৎসরিক যে আয় ব্যয় সেটা তো ছেড়েই দিলাম। ধরুন দিল্লির যে বৃন্দাবনের যে মন্দির, প্রেম মন্দির বৃন্দাবনের, আপনার 2,40,000 স্কোয়ার মিটার এরিয়া মিলে গঠিত বৃন্দাবনের স্কোয়ার মন্দির। আপনার হচ্ছে গিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণ স্বামী মন্দির, আপনার 4,04,686 স্কোয়ার মিটার এরিয়া মিলে এই মন্দিরটা অবস্থিত। এরকম ভারতবর্ষে 1 কোটিরও বেশি মন্দির রয়েছে। আমার হিন্দু ভাই বোনেরা যারা ধর্ম পালন করে এবং সকল ধর্মপ্রাণ মানুষেরা, সেখান থেকে যে আয়গুলো হয় সেই আয়গুলো কি কোন ক্ষেত্রে ব্যয় হয়, বেনিফিশিয়ারি কারা? নিশ্চিতভাবে হিন্দু কমিউনিটির যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ রয়েছেন বা সাধারণ কমিউনিটির যারা লোকেরা রয়েছেন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য তারা করে থাকে ধর্মীয়ভাবে। এটা তাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক একইভাবে আমাদের ওয়াকফ প্রপার্টিও এই অংশগুলোর মধ্যে রয়েছে। মসজিদ, এর মধ্যে রয়েছে মাদ্রাসা, আপনার হচ্ছে গিয়ে কবরস্থান, ঈদগাহ, খানকা, দরগা, অনেক। আমি যেটা দেখেছি, আমি যেটা সংবাদ মাধ্যমে, যে তাজমহল বা এমনি কলকাতার ক্ষেত্রেও আমরা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা রাজভবন, এগুলো ওয়াকফ সম্পত্তির মধ্যে। এতে কতটা সত্য? দেখুন, আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অধীনস্থ সংস্থা, আপনি জানেন। সে সারা ভারতবর্ষে মুঘলরা যখন চলে যায়, চলে যাওয়ার পর বড় বড় সম্পত্তি যেগুলো ছিল সেগুলোকে কিন্তু ওই সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা ব্যবহার করেছেন। এবং বিশেষ করে কংগ্রেসের যারা জওহরলাল নেহরুর সময়ের সমসাময়িক যারা নেতা ছিলেন, স্বাধীনতার পর ইংরেজ চলে যাওয়ার পর ওই সমস্ত যেমন তাজমহল, লালকেল্লা। এখন লালকেল্লায় কি হয়? লালকেল্লায় আমাদের স্বাধীনতা দিবসের সময় পতাকা তোলা হয় না? তো এরকমভাবে ভারতবর্ষের বড় বড় ইন্ডিয়া গেটের কথা যদি বলি, বা আরও যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে, ভেলোর ফোর্টের কথা যদি বলি, হ্যাঁ, ভেলোর ডিস্ট্রিক্টে রয়েছে, ওটা অ্যাকচুয়ালি টিপু সুলতানের তৈরি ভেলোর ফোর্ট। তো এরকম অনেক বড় বড় সম্পত্তি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে হস্তগত হয়ে আছে। কিন্তু তাছাড়াও যে সমস্ত সম্পত্তিগুলো ছিল সেগুলো কিন্তু ইউজেবল, সেইগুলো কিন্তু তখন থেকেই মানুষ ব্যবহার করে আসছে, অর্থাৎ ওয়াক বাই ইউজার। এই ওয়াক বাই ইউজার মানে দীর্ঘদিন ধরে যেটা ব্যবহৃত হয়ে আসছে, এটাকে কিন্তু এই বিলের মধ্যে যেটা বলা হয়েছে 2024 সালে যে বিজেপি গভর্নমেন্ট যে ভয়ঙ্কর বিলটা এনেছে, যে দীর্ঘদিন ধরে যে সম্পত্তিগুলোকে মুসলমানরা তাদের ধর্মীয় কাজে ব্যবহার করে আসছে, সেই সম্পত্তিটাকেই ওয়াক বাই ইউজার বলে। সেই ওয়াক বাই ইউজারকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি যে 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, সেই প্রিন্সিপাল অ্যাক্টের সেকশন 4 কিন্তু ওয়াক বাই ইউজারের কথা বলা হয়েছে। সেই ওয়াক বাই ইউজারটাকে কিন্তু এই 2024 সালের অ্যামেন্ডমেন্টে তুলে দেওয়া হচ্ছে। এই জন্যই এটা খুবই ভয়ঙ্কর। এছাড়াও আরও বলে রাখি আপনাকে যে সেকশন 40, এই যে 2024 সালের যে বিল আনা হয়েছে, 1995 সালের যে প্রিন্সিপাল অ্যাক্টের সেকশন 40, এটাকে তুলে দেওয়া হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে? না, এর মধ্যে ছিল ওয়াকফ বোর্ডের অ্যাক্টিভিটিস, ওয়াকফ বোর্ড কী করতো, তার ফাংশনারিজ, টোটালটাকেই তুলে দেওয়া হচ্ছে, সেকশন 40টাকেই অমিট করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়েছিলাম। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সারা ভারতবর্ষে এসেছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, এনআরসির ক্ষেত্রে দেখেছি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বিশেষ কার্যক্রম দেখেছি। তা এটা কি এই ওয়াকফ বিলের ক্ষেত্রে কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিশেষ ভূমিকা রাখছে? নিশ্চিতভাবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমাদের গত 20 জানুয়ারি মাসের 20 তারিখে আমাদের কলকাতায় এসেছিলেন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির প্রায় ম্যাক্সিমাম সদস্যই উপস্থিত ছিলেন। চেয়ারম্যান, মূল্যবান গুরুত্বপূর্ণ সদস্য কে কে ছিলেন তার মধ্যে? জগদম্বিকা পাল মহাশয়, উনি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও নাসির হুসাইন সাহেব ছিলেন কংগ্রেসের, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ছিলেন এআইএমআইএম এর পক্ষ থেকে, টিএমসির পক্ষ থেকে আপনার কল্যাণ ব্যানার্জি সাহেব ছিলেন, বা আরও অনেকে ছিলেন বিভিন্ন বিজেপির পক্ষ থেকে ম্যাক্সিমাম সদস্যরাই ছিলেন। সব দল মিলেই তো এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা। এরকম আপনাকে তো দেখেছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে টিম এসেছিল কলকাতায়, সেক্ষেত্রে তৌহিদ আহমেদ খানকে আমরা দেখেছি বিশেষ ভূমিকায় থাকতে। কিরকম দেখলেন মনোভাব বা কে প্রোগ্রেস কিরকম দেখলেন? অত্যন্ত কতটা আশাবাদী আপনি? দুঃখের সঙ্গে বলছি আপনাকে, আমি বাংলার মানুষকে বলতে চাই যে আমরা যখন 20 তারিখে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গেলাম, আমার সঙ্গে বিধায়ক
নৌসাদ সিদ্দিকী সাহেব ছিলেন, পিস সংগঠনের সেক্রেটারি মাননীয় ওমর ফারুক মহাশয় ছিলেন, আসানুর মল্লিক সাহেব ছিলেন, ছাত্র আন্দোলনের শিক্ষক আন্দোলনের নেতা মহিউদ্দিন মাহি ছিলেন। আমরা গিয়েছিলাম এবং আমরা 20 পাতার একটি রিপোর্ট জমা দিয়েছিলাম এবং পরিষ্কারভাবে উল্লেখ করেছিলাম যে 44টা সংশোধনী ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এনেছে, সেই 44টা সংশোধনীকেই বন্ধ করতে হবে। আমরা প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ কিন্তু ইন্ডিকেট করে আমরা কিন্তু দিয়েছিলাম। কিন্তু তারপরে দেখতে পেলাম যে 27 তারিখে ঠিক দিল্লির নির্বাচনের আগেই এটা কিন্তু কাকতালীয়ভাবে চেয়ারম্যান সাহেব কিন্তু জেপিসি রিপোর্টটা জমা দিলেন কেন্দ্রীয় সরকারের কাছে এবং বললেন কি সারা ভারতবর্ষের 100% যে রিপোর্ট জমা পড়েছে তার 95% রিপোর্ট ওয়াকাফ বিলের বিরুদ্ধে থাকা সত্ত্বেও মাত্র 5% ওয়াকাফ বিলের পক্ষে ছিল, মানে এই সংশোধনীর পক্ষে ছিল। সেই 5%-এর উপর নির্ভর করে উনি বললেন কি এই সংশোধনীগুলো করতে হবে। তো এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে মনে হয়েছে এবং এর বিরুদ্ধে আমরা বিশেষ করে আমি অল ইন্ডিয়া ওয়াকাফ রক্ষা কাউন্সিলের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতির কাছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানের এগেনস্টে আমি অভিযোগ দায়ের করেছি যে এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিকভাবে উনি করতে চাইছেন এবং এই পদ্ধতিটা উনি ঠিক করেননি। শুধু রাষ্ট্রপতি না, আমি উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার এবং সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল, কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তর, রাজ্যের সংখ্যালঘু দপ্তর, রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজ্যের ওয়াকাফ বোর্ড, এরকম 20টা দপ্তরে আমি কিন্তু অভিযোগ দায়ের করেছি এবং আগামীতে আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হব। আপনি বলছেন জেপিসি ভূমিকা পুরোপুরি নিরপেক্ষ ছিল না? একদমই না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির এটাই করা উচিত ছিল যে 95% মানুষ, যেহেতু 1 কোটির বেশি আবেদন অভিযোগ দায়ের মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছে এবং প্রত্যেকটাই ওয়াকাফের এই ওয়াকাফ সংশোধনী বিলের বিপক্ষে ছিল, সেই মতামতকে গ্রহণযোগ্যতা দিলেন না চেয়ারম্যান সাহেব। নিউজ মিডিয়াতেও দেখছি যে মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেই জায়গাটা অটোমেটিক্যালি ওয়াকফ সম্পত্তি হয়ে যায়, ওয়াকফ বোর্ড সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে। এটা কতটা সত্য? আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা করলাম। আগামী 10ই মার্চ আমরা তাকিয়ে থাকব কি হয়, তার পরবর্তী পদক্ষেপ আপনারা কি নেবেন সেটাও আমরা নিশ্চয়ই চ্যানেলে আলোচনা করব। আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর উপর আমরা আলোচনা করব। যদি মনে হয় আপনারা আমাদের এই ভিডিও থেকে কিছু জানতে পারলেন, আরও কাউকে জানাতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন শেয়ার করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা একটু মোটিভেটেড হব এই বিষয়ে। আরও যদি কখনো ভিডিও আরও এই বিষয়ের উপর আমরা আপলোড করি, যাতে করে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, তার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমরা দেখেছি অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবটা খুব দরকার আমাদের মোটিভেশনটা বাড়ানোর জন্য। ধন্যবাদ জানাবো হাওড়া টিভি চ্যানেলের পক্ষ থেকে তৌহিদ আহমেদ খান সাহেবকে, যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট, শিক্ষক এবং ওয়াকফ রক্ষা কাউন্সিলের সেক্রেটারি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য এবং অনেক মূল্যবান বিষয় আলোচনা করার জন্য। ধন্যবাদ।